আম্মু একটু পানি দিবে? মেহরিন পারভীন ছেলেকে পানি খাইয়ে দিয়ে ছেলের মাথায় হাত বোলাতে থাকেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে আইদ নিজের সাথে ঘটে যাওয়া নিজের জীবনের কিছু সমীকরণ মিলাতে থাকে। মাহিদের মৃত্যুর সময় আইদ আমেরিকায় ছিল। প্রাণপ্রিয় ছোট্ট ভাইটার মৃত্যুতে আইদ আসতে পারেনি, কারণ তাকে যে সময় জানানো হয়েছিল ততক্ষণে মাহিদের জানাজা হয়ে গিয়েছিল। আগে জানিয়ে বা কী করতো? চাইলেই তো সাথে সাথে আসতে পারতো না। আইদ বাসায় আসে আর তার 3 মাস পরে, 1 মাসের জন্য। কারণ আইদ পিএইচডি করার পাশাপাশি ওখানে একটা ভার্সিটিতে পার্ট টাইম লেকচারার হিসেবে ছিল। আর ওর পিএইচডি শেষ হতেও এখনও বছর খানেক লাগবে। কিন্তু বাসায় আসার পর যে ওর মা এমন কিছু আবদার করবে, তাও একটা মুহূর্ত আইদ মন থেকে সমর্থন করতে পারছিল না। এক ছেলেকে হারিয়ে মেহরিন পারভিন মানসিকভাবে ডিপ্রেশনে চলে যান। ছোট্ট ছেলের প্রতি যে ছিল তার অগাধ ভালোবাসা, আর মাহির ছেলেটাই এমন ছিল যে কেউ তাকে ভালোবাসতে বাধ্য হবে। মেহরিন পারভিন অসুস্থ হয়ে গেলে ডক্টর ওনাকে মানসিক চাপ মুক্ত রেখে সবসময় হাসি খুশি রাখতে বলেন। মায়ের মানসিক অবস্থার কথা ভেবে আইদ মায়ের কথাতে আর দ্বিমত করতে পারেনি। মা তার জন্য মেয়ে পছন্দ করেছেন এবং আমেরিকা যাওয়ার আগেই তিনি বিয়ের কাজটা সেরে রাখতে চান। এক ছেলেকে হারিয়ে তার আর এক ছেলেকে হারানোর চিন্তা মনে বাসা বাঁধে। ছেলেটা এত ভালো ক্যারিয়ার ছেড়ে যদি আর কখনো তার কাছে না ফেরে, তখন তিনি কী নিয়ে বাঁচবেন? এসব ভেবে উনি তার এক দূর সম্পর্কের বোনের মেয়ের সাথে আইদের বিয়ে ঠিক করেন। মেয়েটাকে তার ভীষণ পছন্দ, ভীষণ মিষ্টি দেখতে, তার ছেলের সাথেও ভীষণ মানাবে। মায়ের শরীরটাও খুব একটা ভালো না বিধায় আইদ চেয়েও আর অমত করতে পারে না। এর জন্য ছোটখাটো আয়োজনে বিয়েটি সেরে ফেলতে বলে, কারণ ছোট ছেলে মারা যাওয়ার 3 মাস পেরোতেই বড় ছেলেকে বিয়ে দিচ্ছে। বিষয়টা এমনিতেই দৃষ্টিকটু দেখায়। আর সেখানে লোক সমাজ বলেও তো একটা কথা আছে। আইদের বাসা থেকে তেমন আয়োজন না হলেও মেয়ের বাবা তার একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেননি। একটা মাত্র মেয়ে তার, আর জামাইটাও তো পাচ্ছে মনের মতো। বিয়ের আসরে আত্মীয় স্বজন বাড়িময় ম ম করছিল, কিন্তু বিয়ের দিন মেয়েটি পালিয়ে গেলে ভরা আসরে আইদা অপমান সহ্য করতে না পেরে বাবা মায়ের ওপর এক প্রকার অভিমান করেই আবার আমেরিকায় পাড়ি জমায়। পরবর্তীতে আইদের পড়াশোনার পাঠ চুকিয়ে গেলে আর মা বোনের কান্নাকাটি দেখে দেশে ফিরে আসে। বাসায় আসার পর সবটা ঠিকই চলছিল, কিন্তু ভার্সিটিতে জয়েন করার দিনই মায়ের জেদের কাছে পরাজিত হয়। তার মায়ের শরীরের অবস্থা চিন্তা করে আইদ পাত্রী দেখতে যায়, কিন্তু ওখানে গিয়ে বিয়ে কনফার্ম যাওয়ার পর দুলাভাইয়ের মুখে জানতে পারে ওর সাথে বিয়ের দিন পালিয়ে যাওয়া সেই সারিকা অন্য কারোর সাথে পালিয়ে যায়নি, খুশবুর ভাই রিদানকেই পালিয়ে বিয়ে করেছিল। আর আইদের বাবা নাকি এ বিষয়ে জানার পরেও বিয়েটা ঠিক করেছেন, কারণ তার কাছে আগের কোনো ঘটনা ম্যাটার করে না। ওনার কাছে খুশবুকেই ওনার ছেলের যোগ্য মনে হয়েছে। আইদ এসব জানে যখন, তখন আর ওর হাতে কিছু করার থাকে না। বাবা মায়ের দিকে তাকিয়ে ও দেখে তারা ভীষণ খুশি, তাদের হাসি মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নেয়। কিন্তু সেদিনেই সেই ভরা আসরের অপমান ভুলতে পারছিল না আইদ। হৃদানের উপরে এক নীরব রাগ সেদিন প্রকাশ পায় খুশবুর মাধ্যমে। সারিকা নামের মেয়েটাকে ভালোবাসা তো দূর, আইড কখনো দেখেইনি। কিন্তু বিয়ের দিন ভরা আত্মীয় স্বজনের মাঝে সেই অপমানের রেশ ধরে আইড রাগের মাথায় খুশবুর সাথে অমন একটা অন্যায় করে ফেলে। রাত 10টার দিকে ফোনের তীব্র শব্দে আইদের ঘুমটা ভেঙে যায়। জ্বরের উত্তাপও অনেকটা কমে গেছে। আইদ ফোনটা হাতে নিয়ে অপ্রত্যাশিত একজনের ফোন দেখে অধরে ক্ষীণ হাসি ফুটে ওঠে। ফোনটা রিসিভ হবার পর দুজনের মাঝেই নীরবতা বিরাজ করছে। ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে নীরবতা ভেঙে প্রথমে আইদ নিজেই বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার জ্বর কমেছে? চিকন মিষ্টি স্বরের জবাবে আইদ আস্তে করে বলে। পরক্ষণে বলার মতো ওপাশের ব্যক্তিটা কিছুই খুঁজে পায় না। আইদ খুশবুর নীরবতা দেখে মনে মনে একটু হাসে, পরক্ষণেই বলে, ভার্সিটি গিয়েছিলে? হুম। আপনার ক্লাসে রফিক স্যার আসছিল। উনি বলল আপনি অসুস্থ। আচ্ছা, আপনি রেস্ট নিন। এখন জ্বর আসলেই ডেঙ্গু হয়ে যাচ্ছে, সাবধানে থাকবেন। খুশবু কথাটা বলে আইদের কোনো জবাবের অপেক্ষা না করে ফোনটা কেটে দেয়। আইদ সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। খুশবু ফোনটা রেখে বারান্দার রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আচ্ছা, আমি ওনাকে কেন ফোন দিলাম? উনি অসুস্থ শুনেই বা এত অস্থির লাগছিল কেন? আমি কি কোনোভাবে ওনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না, মায়েদের মতো দেখতে, এই জন্য হয়তো এমনটা হচ্ছে। মায়েদার উনি সম্পূর্ণ বিপরীত একজন মানুষ। মায়েদের সাথে ওনার কোনো তুলনা হয় না। উনি যেটা আমার সাথে করেছে, না, আর ভাবতে ইচ্ছে করছে না।
পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে বসে বন্যা খুশবুকে বলছে, দোস্ত, তোর ভাইটা এমন কেন? আমাকে একটু পাত্তা দেয় না। তুই জানিস মেসেঞ্জারে না হলে 100টা সালাম দিয়ে রাখছি, তাও সিট পর্যন্ত করেনি। কতটা বিনয়ের সহিত সালাম প্রদান করি যাতে তোর উত্তরটা অন্তত দেয়, কিন্তু তাও দেয় না। ভাবছি এবার এমন কিছু দেব যাতে রেগে গিয়ে রিপ্লাই দেয়। বলতে বলতে একটা মেসেজ টাইপ করে সেন্ড করে দেয় রিদান তালুকদারের আইডিতে। খুশবুর পাশ থেকে মেসেজটা দেখতেই চোখ বড় বড় করে ফেলে। পরক্ষণে বন্যার মাথায় চাটি দিলে বন্যার নতজানু মুখে বলে, দোস্ত, আমার না লজ্জা লাগছে। খুশবুর এবার ভীষণ হাসি পায়, কিন্তু ভাইকে নিজেদের সামনে এসে দাঁড়াতে দেখে হাসিটা ভয়ে পরিণত হয়। বন্যা এখনও রিদানকে খেয়াল করেনি। ও মাথা নিচু করে লাজুক লাজুক হাসে। ওর এই রকম হাসি দেখে রিদানের আরও বেশি রাগ হয়ে যায়। কতটা বেয়াদব মেয়ে, ন্যূনতম লাজ লজ্জার কিছুই নেই। কিভাবে অমন একটা মেসেজ দিল? আচ্ছা, আমাদের কয়টা বেবি হবে? খুশবু ভাইকে সাংঘাতিক রেগে যেতে দেখে ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ভাইয়া এসে গেছো? চলো যাওয়া যাক, তোমার অপেক্ষাতেই ছিলাম। রিদান মনে করে খুশবু কিছু জানে না, আর বোনের সামনে এমন একটা বিষয় নিয়ে বোনের বান্ধবীকে কিছু বলা লজ্জাজনক। তাই রিদান নিজের রাগকে চেপে গিয়ে হাঁটা ধরে। খুশবু ভাইয়ের পেছন হাঁটা শুরু করে। ওরা চলে যেতেই বন্যার হুঁশ ফিরে। বেচারা এতটাই নিজের ভাবনায় মগ্ন ছিল যে রিদানের আশাটাও টের পায়নি। রিদান হসপিটালের সামনে গাড়ির সাইড করে ব্রেক করলে খুশবু ভয় পেয়ে যায়। কারণ কি হলো যে রিদান হসপিটালে নিয়ে আসলো? মায়ের কিছু হয়নি তো? সেদিনের পর থেকে এই দুদিন তো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। নিজেকে সবসময় গুটিয়ে রাখে, হয়তো অপরাধ বোধে। খুশবুর ভাবনার মাঝেই রিদান গাড়ির ডোর খুলে দিলে খুশবু ভাইয়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। রিদান কিছু না বলে বোনের হাত ধরে ভেতরে যায়। লিফট থেকে 3 তলায় নেমে ডান দিকে গিয়ে একটা কেবিনে ঢুকে সাদা হসপিটালের বেডে শুয়ে থাকা মানুষটির দিকে দেখে খুশবু কিছুক্ষণ থমকে সেদিকে তাকিয়ে থেকে আস্তে করে ভেতরে ঢোকে। ওদের দেখে আইদ আস্তে করে উঠে বসে, মুখে হাসি টেনে বলে, রিদান ভাই, কষ্ট করে আবার আসতে গেলেন? সামান্য জ্বর, এমনিতেই সেরে যেত। আম্মু কান্নাকাটি করে হাসপাতালে অ্যাডমিট করে দিল। হাসপাতালে থাকলে কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। এখানে থাকা আমার পক্ষে সম্ভব না, তবে সামান্য জ্বরের কারণে। আইদের মা খুশবুকে নিজের কাছে নিয়ে রিদানকে বলে, বেটা ওর কথা একদম শুনবে না। কখন থেকে সামান্য জ্বর বলছে, রাতে প্রায় 103 ছিল। ওর এই অবস্থা দেখে তোমার আঙ্কেল আর আমি ওই রাতে হসপিটালে নিয়ে আসছি। আর সামান্য হলে ডেঙ্গু পজিটিভ কিভাবে আসে? আইদের ডেঙ্গু পজিটিভ শুনে খুশবু সাথে সাথে আইদের দিকে তাকায়। মুখটা কেমন শুকনো লাগছে, চুল দাঁড়িয়ে উস্কো খুস্কো হয়ে অবহেলায় পড়ে আছে। ফর্সা মুখটা কেমন তামাটে বর্ণ ধারণ করেছে। ওই দিকের সব কাজ মিটে আসছি, ডক্টরের সাথেও কথা বলে আসছি। বাসায় নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না, প্রপার রেস্ট থাকলে ইনাফ। মেহরিন, এক কাজ করো, আদিবাকে তো এখনও কিছু জানানো হয়নি, ওকে আসতে বলো, কয়েকটি দিন থেকে যাবে। কথাগুলো বলতে বলতে আইদের বাবা ভেতরে এসে খুশবু আর রিদানকে দেখে। রিদান আর খুশবু দুজনেই ওনাকে সালাম দিলে উনি সালামের প্রত্যুত্তর করে বলেন, বিআই কি যেন বলার জন্য ফোন দিয়েছিল। ওরা আইদের কথা শুনে আর ওই বিষয়ে কিছু বলল না, আবার তোমাদেরও পাঠিয়ে দিয়েছে। খুশবু, আমি দুজনে ভার্সিটিতে ছিলাম। কিছুক্ষণ আগে বাবা ফোন দিয়ে জানালো, তাই খুশবুকে নিয়ে চলে আসলাম। রিদানের কথায় আইদের বাবা হেসে বলেন, ভালো করেছো বেটা। আমি আবার মেয়েকে আসার কথা বলতে যাচ্ছিলাম। আমার বৌমাই তো এসে গেছে। বৌমা থাকলে আর ছেলের দেখভাল নিয়ে কোনো টেনশন নেই। আইদের বাবা হেসে কথাটা বলে বিনিময়ে রিদানও একটু হাসে। খুশবু কথাটা শুনে ভয় পেয়ে যায়। ওকে কি এখন ওদের বাসায় যেতে হবে ভেবে? ভাইয়া না গেলে হয় না? সবার থেকে বাইরে হসপিটালের করিডোরে এসে খুশবু চাপা স্বরে মাথাটা নিচু করে কথাটা বললে রিদান বলে, আঙ্কেল বাবার সাথে কথা বলছে। বাবা তো যার জন্য পারমিশন দিয়েছে। আর আমারও মনে হয় তোর যাওয়া উচিত। ভুলে যাস না, আজ তোর হাজবেন্ড। ওর প্রতি তোর দায়িত্ব কর্তব্য এড়িয়ে যেতে পারিস না। রিদানের কথার পৃষ্ঠে খুশবু আর বলার মতো কিছুই পায় না। রিদানের কথাগুলো মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। রিদানের একটা কথাও তো মিথ্যে না। এসব ভেবে খুশবু ক্যাবিনের মধ্যে ঢুকতেই আইদের মা মেহরিন পারভিন একটা ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, খুশবু, আইদের শার্টটা চেঞ্জ করে দিয়ে ওকে নিচে নিয়ে এসো। রাত থেকে এক শার্ট পরে আছে, মাঝে জ্বর ছেড়ে ঘেমে একাকার হয়েছিল। আমি বাইরে যাচ্ছি মা,
তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে নিয়ে ওকে ধরে ধরে নিয়ে এসো, শরীরটা দুর্বল। মেহরিন পারভিন ব্যস্ত গলায় কথাগুলো বলতে বলতে ক্যাবিন থেকে বের হয়ে যায়। এদিকে খুশবু ব্যাগটা হাতে নিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আইত খুশবুর পরিস্থিতিটা বুঝতে পেরে বলে, আমাকে দাও, আমি চেঞ্জ করে নিচ্ছি। আমাকে একটু বেশিই বলে, আমি এতটা অসুস্থ না। খুশবু হাত থেকে শার্টটা নিয়ে আইত পরে নেয়। খুশবু এখনো চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে আইত বলে, তুমি চলে যেতে পারো খুশবু, আমি রিতান ভাইকে বুঝিয়ে বলছি। আইদের কথা শুনে খুশবু চট করে ওর মুখের দিকে তাকায়। আইদ ওর মনের ভাব বুঝতে পেরে গেছে বুঝে নিজের মাঝেই অপরাধ বোধ হয়। খুশবু কিছুক্ষণ ভেবে বলে, 2 দিন পর যেখানে স্থায়ীভাবে যেতে হবে সেখানে আজ গেলেও কোনো প্রবলেম হবে না, বরং আগে থেকে অভ্যেসটা নেওয়াই ভালো। এটা তো তোমার মুখের কথা, মনের কথা তো না। মন তো কত কিছুই সায় দেয় না, সবসময় মনের কথা শুনতে নেই। তার মধ্যে তোমার আমার বিয়েটা, এটাও তো মনের বিরুদ্ধে, তাই না? মনের বিরুদ্ধে আজ তুমি যেখানে যাবে, বাড়িটা কিন্তু একই, শুধু মনের মানুষটা ভিন্ন। আইদ আনমনে কথাটা বলে চমকে ওঠে। খুশবু ছলো ছলো দৃষ্টি দেখে নিজের মাঝে অপরাধ বোধ হয়। খুশবুকে পাশ কেটে চলে যাওয়ার সময় মাথাটা চক্কর দিয়ে ওঠে। এক সাইডে হেলে পড়তেই খুশবু আইদকে আঁকড়ে ধরে। আইদ সাথে সাথেই সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু খুশবু আইদের হাত ছাড়ে না। হাত ধরেই আইদকে বেডের ওপর বসিয়ে আইদের খুলে রাখা শার্টটা ভাঁজ করে ব্যাগে পরে আইদের এক হাত ধরে উঠে দাঁড়ায়। আইদ খুশবুর ধরে রাখা হাতের দিকে তাকিয়ে ফিচেল হাসে। মনে মনে এটাই নাম দেয় দায়িত্ববোধ। গ্রাউন্ড ফ্লোরে লিফট থামলে খুশবু আইদের হাত ধরে নিচে এসে সবাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আইদের হাতটা ছেড়ে দেয়। আইদের মা এসে ছেলের হাত ধরে গাড়িতে বসিয়ে দেয়। খুশবুকে উঠতে বলে খুশবু রিদানের দিকে তাকায়। রিদান বোনের মনোভাব বুঝতে পেরে বোনের মাথায় হাত বুলিয়ে বলে, প্রয়োজনীয় সব জিনিস আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সাবধানে থাকিস খুশবু। খুশবু কিছু না বলে ভাইকে এক পাশ থেকে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড ওভাবে থেকে গাড়িতে উঠে পড়ে। আইদের বাবা রিদান থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। পরক্ষণেই আইদের মা রিদানকে বলে ফ্রন্ট সিটে বসলে আইদের বাবা গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পর আইদের মা পেছন ঘুরে ছেলেকে লক্ষ্য করে বলেন, খুশবু, আইদের মাথাটা তোমার কাঁধে নাও, ওর অসুবিধা হচ্ছে। আইদের সত্যি অসুবিধে হচ্ছিল, কিন্তু মায়ের এমন কথা শুনে খুশবু অস্বস্তিটা বুঝতে পেরে আইদ বিরক্ত বোধ করে। শাশুড়িকে এইদিকেই তাকিয়ে থাকতে দেখে খুশবু আইদের কাছে একটু চেপে বসে মনে মনে একরাশ অস্বস্তি নিয়ে আইদের মাথাটা নিজের কাঁধে রাখে। মা মুচকি হাসে। সামনে তাকাতেই দেখে আইদ নিজের মাথাটা খুশবুর কাঁধ থেকে উঠিয়ে সিটে হেলান দেয়। একটা ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়িটা এসে থামে। গাড়ি থেকে নেমে খুশবু আশেপাশে তাকিয়ে একটা ফুলে ফুলে সজ্জিত সুবিশাল গার্ডেন এরিয়ায় ব্যস্ত চোখে পরক করতে থাকে। আইদ খুশবুর দিকে একবার তাকিয়ে ওর হাতটা ধরে বাসার সদর দরজার দিকে আগায়। ওর বাবা মা এতক্ষণ সেদিকে চলে গেছে। আইদের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে খুশবু একটা দীর্ঘশ্বাস ফেলে বাসার ভেতরে প্রবেশ করে। বাসার ভেতরে প্রবেশ করতেই খুশবুর আরো দম বন্ধকর পরিবেশ লাগছে। এই বাড়িতেই মাহিদ থেকেছে। মাহিদের সব স্মৃতি জড়িয়ে আছে পুরো বাড়িটা ঘিরে। খুশবু খেয়াল করে লিভিং রুমের ডান পাশ দিয়ে উপরে সিঁড়ি। আইদের বাবা মাকে দেখে খুশবুর হাতটা ছেড়ে উপরে উঠে যায়। কিছুক্ষণের মাঝেই খুশবুর শাশুড়ি তাকে আইদের রুমে দিয়ে যায়। খুশবুর রুমটার চারিদিকে তাকিয়ে দেখে সুবিশাল ড্রয়িং রুমটিতে আসবাবপত্রের কোনো অভাব নেই। সবকিছু পরিপাটি করে সাজানো গোছানো থাকলেও রুমের মাঝে বরাবর বেডের অবস্থা বেহাল দেখে খুশবু নিজেই সেটি গোছাতে থাকে। শাশুড়ি তাকে ফ্রেশ হতে বলে নিজেই কাজের ব্যস্ততা দেখিয়ে বের হয়ে গেছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে খুশবু সেদিকে তাকিয়ে আইদকে একবার শাওয়ার নিয়ে চেঞ্জ করে বের হতে দেখে ওর থেকে চোখ ফিরিয়ে নেয়। আইদ টাওয়ালটা বারান্দায় নাড়া দিয়ে এসে বিনা শব্দে বেডের একপাশে শুয়ে পড়ে। চোখ জ্বালা করছে, তাকিয়ে থাকা দায় হয়ে যাচ্ছে। আবার জ্বরের ভাব দেখে আইদ ব্ল্যাঙ্কেটটা গায়ের ওপর নিয়ে চোখ বন্ধ করে নেয়। তার বেশ খানিকটা পাশেই খুশবু চুপচাপ বসে আছে। ফ্রেশ হয়ে নিতে পারো। আইদ চোখ বন্ধ করার অবস্থাতেই দুর্বল গলায় কথাটি বলে। খুশবু কিছু না বলে উঠে যেতে লাগলে আইদ বলে, কাবার্ডে তোমার কিছু ড্রেস থাকতে পারে, আপু মেবি কেনা রাখছিল, ওখানে থাকার কথা, একটু খুঁজে দেখলে পেয়ে যাবে। আইদের কথা মতো খুশবু কাবার্ড খুলে আইদের সব পোশাকের মাঝে এক সাইডে কয়েকটা শপিং ব্যাগ দেখে সেগুলোতে হাত দিতে ইতস্তত করলেও আইদের সারা শব্দ না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে ব্যাগগুলোর ভেতরে একে একে দেখে বুঝতে পারে এগুলো ওর জন্যই কিনে রাখা। খুশবু একটা রেডিমেড 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়।
সকালে ভার্সিটিতে শাওয়ার নিয়ে না যাওয়ার জন্য খুশবু একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে একটা ওর চেয়েও কম বয়সী মেয়ে খাবারের ট্রে হাতে করে ভেতরে ঢুকছে। খুশবুকে দেখে মিষ্টি হেসে সালাম দিয়ে নিজের পরিচয় দেয়। আসসালামু আলাইকুম আপমনি, আমি মাইশা। এই বাসায় 5 বছর ধরে আছি। খালাম্মা হাতে হাতে টুকটাক কাজ করি। বাসায় এসে তো তোমাকে দেখলাম না। আমার শরীরটা ভালো না, এইখানেই ছিলাম। খালাম্মা এসে ফোন দেওয়াতে চলে আসলাম। আমি সকালে আর বিকেলে 2 বেলা এখানে এসে খালাম্মার হাতে হাতে টুকটাক কাজ করি। রাতটা নিজের বাসাতেই থাকি। আমাদের বাড়ি বেশি দূরে না, এখানে থেকে হেঁটে যেতে 7-8 মিনিট লাগে। তুমি কি পড়াশোনা করো? হুম, ক্লাস 9-এ। খালু জানি ভর্তি করে দিয়েছিল। আপনি কিভাবে বুঝলেন? তোমার কথাবার্তায় তুমি অনেক মিষ্টি করে কথা বলে দেয়। ভাইয়ার সামনে শুদ্ধ ভাষায় কথা না বলে ভাইয়া এক ধমক দেয়। ভাইয়া? ভাইজান বলে তুই আমার ছোট বোনের মতো। ভাইয়া বলে ডাকতে পারিস। ভাইজান বললে মনে হয় কাজের মেয়ে ডাকছে। বলেন তো বৌমনি, এতে মনে হবার কি আছে? এটা তো সত্যিই। কিন্তু জানেন, এই বাসায় সবাই অনেক ভালো। সবাই আমাকে তাদের বাসায় একজন মনে করে। আমারও সবাইকে অনেক আপন মনে হয়। আপনিও অনেক সুন্দর দেখতে। ভাইয়ের সাথে খুব মানিয়েছে। মাইশার কথা শুনে খুশবু চমকে ওঠে, কিছুটা লজ্জাও পেয়ে যায়। মাইশা বলে, খালাম্মা আপনাদের খাবার পাঠাইছে, খেয়ে নেন। আর ভাইয়া উঠলে খাইয়ে দিয়েন। বৌমনি খেয়ে নিয়েন কিন্তু, নইলে খালাম্মা আমাকে বকাবকি করবে। মাইশা চলে যেতেই খুশবু আইদের পাশে বসে ওর কপালে হাত দিয়ে দেখে হালকা গরম গরম ভাব। খুশবু আনমনে আইদের মাথায় হাত বোলাতে বোলাতে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। আইদকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে খুশবু মাহিদের সাথে অমিল খুঁজে পায় না। দুজনের ব্যক্তিত্ব ছাড়া আর কোনো অমিল থাকলেও হয়তো খুশবুর চোখে ধরা পড়ছে না। খুশবু তো আর ওদের দুজনকে একসাথে কখনো দেখেনি। আর আইদকে যতটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, মাহিদকে তো না। মাহিদের সাথে দেখার সাক্ষাৎ হলেও তো খুব কাছ থেকে ওইভাবে তাকানো হয়নি। খুশবু খেয়াল করে আইদকে দেখে আগের মনে ঘৃণিত অনুভূতির সৃষ্টি হলেও এখন আর তেমন কিছু মনে হচ্ছে না। শুধু একটা কারণে একটা মানুষের উপর ভুল ধারণা পোষণ করে রাখা তো ঠিক না। আইদ নড়ে চড়ে উঠলে খুশবু আইদের মাথা থেকে হাত সরিয়ে নিয়ে সরে বসে। খুশবু আস্তে করে ডেকে ওঠে, শুনছেন, আপনার কি মেডিসিন নিতে হবে? খুশবুর এভাবে ডাকা কর্ণকুহর হতেই আইদ আধভাঙা ঘুমের মাঝে হেসে ফেলে। আইদকে এভাবে হাসতে দেখিয়ে খুশবু তাজ্জব বনে যায়, কিন্তু পরক্ষণেই খেয়াল করে আইদ হাসলে ওর ডান গালে গর্ত হয়। খুশবুর নিজেরও তো ডান গালে টোল পড়ে। খুশবুর ভাবনার মাঝে আইদের চোখ খুলে তাকায়। খুশবুর কেন জানি রাগ হয়ে যায়। ও একটু রাগ দেখিয়েই বলে, হাসলেন কেন? খুশবু এভাবে নিজের ওপর প্রথমবারের মতো রাগ দেখানো দেখে আইদ ওর দিকে তাকিয়ে থেকে আনমনে বলে, বউ বউ শোনালো। আশ্চর্য, বউ ডাকলে আবার বউ বউ শুনবে না তো কি আন্টি আন্টি শোনাবে? খুশবু মনে মনে ভাবে, পরক্ষণে লজ্জা পেয়ে যায়। আইদ কথাটা বলে খুশবুর দিকে না তাকিয়ে উঠে বসে। তাকালে হয়তো খুশবুর লজ্জায় নত মুখটা চোখে পড়তো। আইদ উঠে বসলো, বুঝতে পেরে খুশবুর খাবারের ট্রে দেখে প্লেটটা আইদের দিকে এগিয়ে দেয়। 1 সপ্তাহের মাঝে আইদ পুরোপুরি সুস্থ হয়ে যায়। এই 1 সপ্তাহ খুশবু আইদের এখানেই ছিল। আইদকে খুশবু যথেষ্ট টেক কেয়ার করেছে। আইদ আর খুশবুর সম্পর্কের কোনো উন্নতি না হলেও খুশবু আইদের সাথে আগের চেয়ে অনেকটাই স্বস্তি বোধ করে। আইদকে নিয়ে মনে পুষে রাখা ভুল ধারণাটাও অনেক অংশেই কমে গেছে। এর মাঝে খুশবুর বাবা মা, আদিবা আর ওর হাজব্যান্ড একে একে সবাই এসে আইদকে দেখে গেছে। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আজকে আইদ ভার্সিটি যাবে। খুশবু আইদের সাথে ভার্সিটি যাবে। এই কয়দিন খুশবু ভার্সিটি যায়নি। ক্লাস শেষে আইদ খুশবুকে ওর বাসায় ড্রপ করে দেবে। খুশবু একেবারে আইদের বাবা মায়ের থেকে বিদায় নিয়ে আইদের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটির ক্যাম্পাসে এসে খুশবুকে আইদের গাড়ি থেকে নামতে দেখে ওদের ডিপার্টমেন্টের বেশ কয়েকজন কানাঘোষা শুরু করে। আইদ খেয়াল করতেই খুশবুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুশবুকে নিজের বউ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সবাই ওদেরকে কংগ্রাচুলেট করে যায়, যার যার মতো চলে যায়। ওরা চলে যেতেই আইদ খুশবুর হাত ছেড়ে দিয়ে বলে, পরবর্তীতে এটা জানাজানি হলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই আগে থেকে ক্লিয়ার করে দেওয়াটাই আমার ঠিক মনে হয়েছে। তুমি কি এর জন্য কোনোভাবে আপসেট? খুশবু কিছু না বলেই চলে যায়। আইদ ভাবে খুশবু হয়তো এটা চায়নি। খুশবু কি সম্পর্কটা মেনে নিতে চাচ্ছে না? কিন্তু এই কয়েকদিনেই তো আইদের এমন কিছু মনে হয়নি।
আইদ আর কিছু না ভেবে ডিপার্টমেন্টের দিকে আগায়। আইদ ক্লাসে আসলে খুশবু খেয়াল করে সবাই আইদ আর ওর দিকে তাকিয়ে মিটমিট হাসে। খুশবুর কাছে এটা ভীষণ অকওয়ার্ড লাগে। আইদ সবাইকে হাসার কারণ জিজ্ঞেস করলে একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আপনি আজকে অনেক দিন পর ক্লাসে আসছেন। আমরা আপনার অসুস্থতার সম্পর্কে অবগত। তার সাথে আমরা আজকে আপনাদের নতুন জীবন সম্পর্কে অবগত হয়েছি। তাই আমরা সবাই আজকে ক্লাস করতে আগ্রহী না। আমরা আজকে আপনাদের লাইফ স্টোরি শুনতে চাই।